ছোট্ট একটি মেয়ে যার দেখাশোনা করার জন্য তার দাদিমা ছাড়া কেউ ছিল না। কিন্তু হঠাৎ একদিন তার দাদিমা মারা যায় আর তার আঙ্কেল আন্টিও তার কোনো দায়িত্ব নিতে চায় না। তার আঙ্কেল তার দায়িত্ব না নিয়ে তাকে রেখে যায় জেল ফেরত এক লোকের কাছে, যে কিনা মৃত মানুষের ফিউনারেল অ্যারেঞ্জের কাজ করত। এরপর মেয়েটি ওই লোকটির সাথেই থাকতে শুরু করে। এরপর কি হবে ওই মেয়েটির সাথে? অসাধারণ এই গল্পটি কখনো তোমাকে হাসাবে, আবার কখনো বা কাঁদাবে। তাই অনুরোধ রইল পুরো গল্পটা দেখার। গল্পের শুরুতেই আমরা শাও নামের একটি মেয়ে এবং তার দাদিমাকে দেখি। শাও তার দাদিমাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছিল অনেক, কিন্তু তার দাদিমা উঠছিলই না। অর্থাৎ তার দাদিমা মারা গিয়েছিল, কিন্তু সে সেটা বুঝতে পারছিল না। এরপরে আমাদেরকে এই গল্পের প্রধান ক্যারেক্টার সানকে দেখানো হয়। সে পেশায় ছিল একজন ফিউনারাল ডিরেক্টর, অর্থাৎ তার প্রধান কাজ ছিল মৃত মানুষদেরকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা, এবং সে আর তার টিম মিলে শেষকৃত্যের ইভেন্ট ম্যানেজমেন্ট করত। এই মেয়েটি হলো সানের গার্লফ্রেন্ড শিশি। দেখা যায় সান শিশিকে অনেকবার ভয়েস মেসেজ করলেও শিশি সেগুলোর কোনো রিপ্লাই দিচ্ছিল না, আর এটা নিয়ে সান অনেক রেগে যাচ্ছিল। তখনই তার বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট ওয়েংকে দেখানো হয়। ওয়েং তাকে ফোন করে বলে গত রাতে এক বৃদ্ধ মহিলা মারা গিয়েছে আর তার বডি অনেক বেশি শক্ত হয়ে রয়েছে, তোমাকে এখনই আসতে হবে। এরপর আমরা সেই বৃদ্ধ মহিলাটাকে দেখি। সেই বৃদ্ধ মহিলাটি আসলে ছিল শাওয়ের দাদিমা। শাও কিছু বুঝতে পারছিল না, তাই সে ভয়ে আলমারিতে লুকিয়েছিল। সান সেখানে গিয়ে যখন লাশের বডি সোজা করতে থাকে, তখনই আলমারি থেকে শাও বেরিয়ে আসে আর সানকে মারতে মারতে বলে আমার দাদুকে স্পর্শ করবে না। তখন তার আঙ্কেল তাকে ধরে নিয়ে অন্য রুমে রেখে আসে। এরপর আমরা শাওয়ের আন্টিকে দেখি। সে নোটিস করে যে শাওয়ের দাদিমার হাতে দামি আন্টিটা নেই। সে তখন সান আর তার বন্ধুকে দোষারোপ করে। সে বলে আমার শাশুড়ি মায়ের রিংটা তোমরা চুরি করেছ। এটা শুনে তো সান আর তার বন্ধু রেগে যায়। তারা তাদের কাপড় চোপড় খুলে দিয়ে বলে এবার তোমরা চাইলে খুঁজে দেখতে পারো। এতে শাওয়ের আন্টি লজ্জা পেয়ে সেই রুম থেকে চলে যায়। সেই রুমে থাকা কয়েকজন ব্যক্তি এইসব ভিডিও করতে থাকে আর বলে সান এতদিন জেলে ছিল, সে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। তখনই সেখানে সানের আরেকজন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে ভ্যান প্রস্তুত হয়েছে, মৃতদেহটাকে পোড়ানোর জন্য নিয়ে যেতে হবে। এরপর তারা শাওয়ের দাদিমার দেহটাকে নিয়ে যাচ্ছিল। শাও আর তার কাজিন এটা দেখছিল। তার কাজিন তাকে বলে দাদিমা মারা গিয়েছে, দাদিমা আর কখনো ফিরে আসবে না, এরা তাকে পুড়িয়ে ছাইগুলো নদীতে বিসর্জন করবে। শাও তখন তার কাজিনের উপর রেগে গিয়ে বলে তোমার সাহস কি করে হলো দাদিমার সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলার? দাদিমার হয়তো শরীর খারাপ হয়েছে, আমি তাকে এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসবো। এটা বলেই শাও জানালা দিয়ে বেরিয়ে যায় আর তাদের পিছু করতে থাকে, কিন্তু সে তাদেরকে ধরতে পারে না। এরপর আবার সানকে দেখানো হয়। সে ওই বৃদ্ধ মহিলার শেষকৃত্য শেষ করে তার দোকানে ফিরে আসে। সে আসলে তার দোকানেই থাকতো। তার পাশের দোকানটি হচ্ছে একটি ওয়েডিং শপ। সেখানে বিয়ের সকল কাপড় চোপড় এবং জিনিসপত্র বেচা কেনা হয়। তো সেই দোকানের মালিক তাকে বলে তোমার এই মরার গাড়িটা এখান থেকে সরাও তো, এই গাড়ির জন্য আমার দোকানে কাস্টমার আসবে না। তো এই বিষয়টা নিয়েই তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। আর তখনই সেখানে আসে সানের বাবা আর বোন। সানের বাবা তাকে বলে আমাদের এই ফিউনারাল বিজনেসটা প্রথমে তোমার দাদু শুরু করেছিল, তারপর আমি, আর তারপর মৃত্যুর আগ পর্যন্ত তোমার বড় ভাই আমাদের এই বিজনেসটা সামলিয়েছিল এবং বর্তমানে তুমি এর দেখাশোনা করছো। তাই পারিবারিক সূত্রে এই বিজনেসটার এবং দোকানের মালিক হবে তুমি। এটা বলে তারা সানের সামনে তাদের প্রপার্টির পেপারসগুলো রাখে। সানের বাবা তাকে তার মৃত দাদু এবং ভাইকে হাঁটু গেড়ে সম্মান জানাতে বলে, কিন্তু সান সেটা ঠিকভাবে না করেই সেখান থেকে প্রপার্টির পেপারসগুলো নিয়ে চলে যায়। আর তখনই তার গার্লফ্রেন্ড শিশি মেসেজ করে ব্রেকআপ। এটা দেখে তো সে প্রচণ্ড রেগে যায়। আর তখনই সে গাড়ি নিয়ে শিশির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় সান শাওকে দেখতে পায়। শাও একটা লোককে কি যেন দেখিয়ে জিজ্ঞাসা করছিল। এরপর সে শিশির বাড়িতে এসে শিশির সাথে রাগারাগি করতে থাকে এবং জবরদস্তি করতে থাকে। আর তখনই সে রুমে শিশির নতুন বয়ফ্রেন্ডকে দেখতে পেয়ে তো আরও বেশি রেগে যায়, আর সে তার বয়ফ্রেন্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। তো মারপিটের এক পর্যায়ে শিশি এসে তার বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় আর সানকে জানায় যে সে প্রেগনেন্ট। সান এটা শুনে প্রচণ্ড রেগে গিয়ে বলে তোমার জন্যই আমি এর সাথে মারামারি করে জেলে গেলাম, আমার সাথে কেন এমন করলে? শিশি তখন বলে তুমি যথেষ্ট ম্যাচিওর নও, তুমি কখনো একজন ভালো বাবা হতে পারবে না। এটা শুনে সান অনেক কষ্ট পায় এবং সে সেখান থেকে বাড়িতে চলে যায়। আর বাড়িতে ফিরে এসে সে শাওকে দেখতে পায়। শাও বলে তুমি আমার দাদিমাকে নিয়ে গিয়েছো, তাকে এক্ষুনি ফিরিয়ে দাও। সান তখন তার প্রপার্টির পেপারসগুলো তার বিছানার নিচে রাখে আর তার বন্ধুকে বলে এই বিচ্ছুটাকে বাইরে ফেলে দিয়ে আসো।
তখন শাওয়ের আঙ্কেল এসে শাওকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু এই বিচ্ছুটা তো কিছুতেই যেতে চাইছিল না। সান তখন রেগে গিয়ে শাওকে কোলে তুলে নিয়ে তার আঙ্কেলের কাছে দিয়ে দেয়, আর তখন শাও তার হাতে একটা জোরে কামড় দিয়ে দেয়। সান তখন বলে, আগের জন্মে তুই নিশ্চয়ই একটা কুকুর ছিলি। এরপর রাতের বেলা শাও আবারও সানের বাড়িতে আসে আর বলে, আমার দাদিমাকে ফিরিয়ে দিবে কিনা বলো। আর তার কিছুক্ষণ পরেই শাওয়ের আঙ্কেল এসে শাওকে নিয়ে যেতে চায়, আর তখন শাও তার আঙ্কেলের হাতে কামড় বসিয়ে দেয়। একটু পরেই শাওয়ের আন্টি তার আঙ্কেলকে ডেকে বলে, আমাদের এক্ষুনি বেরোতে হবে, তা না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। শাওয়ের আঙ্কেল তখন বাধ্য হয়ে সানের কাছে কিছু টাকা অফার করে বলে, তুমি একে তোমাদের কাছে কিছুদিনের জন্য রেখে দাও। সান তো কিছুতেই রাজি হচ্ছিল না, তবে সানের বন্ধু ওয়েং তো টাকা দেখে লোভ সামলাতে পারে না, সে লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায়। এতে সান রেগে গেলে শাওয়ের বন্ধু ওয়েং তখন বলে, আমি টাকার লোভ সামলাতে পারি না। সান তখন বলে, এই বিচ্ছুটাকে সামলাবে কিভাবে তা নিয়ে ভাবো। এরপর তারা শাওকে নুডলস খেতে দেয়। শাও বলে নুডলসের সাথে তার রসুন চাই, তার দাদিমা বলেছে রসুন নুডলসের স্বাদ দ্বিগুণ করে। আমরা দেখি শাও নিচে পড়ে থাকা নুডলসগুলো উঠে খেয়ে ফেলে। ওয়েং তখন শাওকে জিজ্ঞাসা করে, তুমি দাদিমার কাছে থাকো কেন? শাও তখন বলে, আমার বাবা মা নেই। ইন তখন জিজ্ঞাসা করে, তুমি আমাদের ঠিকানা কোথায় পেলে? শাও তখন তার স্মার্ট ওয়াচটি দেখায় আর বলে, আমি তোমাদের গাড়ির ছবি তুলে রেখেছিলাম, গাড়ির পেছনে তোমাদের বাসার অ্যাড্রেস লেখা ছিল। দাদিমা বলেছে খুঁজলে সব কিছুই পাওয়া যায়, তাই আমি লোকজনকে ছবিটা দেখিয়ে তোমাদের বাসা পর্যন্ত চলে এসেছি। এরপর ওয়েং বলে, চলো আমরা লুকোচুরি খেলি। কিন্তু শাও মাহাজন খেলতে চায়। এটা শুনে তো সান অবাক হয়ে যায়, কারণ মাহাজন হচ্ছে বড়দের খেলা, এটা মূলত টাকার বিনিময়ে খেলতে হয়। শাওকে তার দাদিমা মাহাজন খেলতে শিখিয়েছে। তো খেলা শুরু করার জন্য বাজির টাকা হিসেবে শাও একটি কয়েন এবং তার দিনার আংটিটা রাখে। আংটিটা দেখেই সান অনেক রেগে যায় আর বলে, তাহলে তুমি এটা চুরি করেছো? শাও তখন বলে, আমি এটা চুরি করিনি, এটা আমার দাদিমা উপহার হিসেবে দিয়েছে আমাকে। দেখা যায় তারা শাওয়ের সাথে কিছুতেই গেমে পেরে উঠছিল না। শাও তো গেমটা জিতে যায়। ওয়েং তখন আবারও খেলতে চাইলে শাও বলে, দাদিমা বলেছে প্রথমবার জিতে গেলে দ্বিতীয়বার আর খেলবে না। এরপর রাতের সিন দেখানো হয়। রাতের বেলা শাও সানের উপরে বিছানায় ঘুমিয়েছিল। দেখা যায় শাও সানের উপর হিসু করে দিয়েছে, এতে সানের ঘুম ভেঙে যায়। সে তখন শাওয়ের বিছানা ধুয়ে দেয়। শাও বলে, এই প্রথমবার সে বিছানায় হিসু করেছে, কারণ সে সানের ওয়াশরুমে যেতে ভয় পায়, সেখানে ভয়ঙ্কর দুটো ভূত থাকে। আসলে ওয়াশরুমে দুটো পুতুল রাখা ছিল, আর এগুলো দেখেই শাও ভয় পাচ্ছিল। সান তখন বলে, এগুলো কাগজের তৈরি পুতুল, এগুলো দেখে এত ভয় পাওয়ার কিছু নেই। পরদিন সকালে সানের বোন তাকে কল করে রেজিস্টার অফিসে আসতে বলে, কারণ আজকে তাদের দোকানটা সানের নামে করে দেওয়া হবে। তো সানকে আজকে সেই পেপারসগুলো নিয়ে যেতে হবে যেগুলো সে বিছানার নিচে রেখেছিল। সে ঘুম ঘুম চোখে সেই বিছানার নিচে পেপারসগুলো খুঁজছিল। হঠাৎ তার মনে পড়ে যে সে গত রাতে এই বিছানাগুলো ধুয়ে দিয়েছিল। সে দৌড়ে গিয়ে ওয়াশিং মেশিনের ভিতর থেকে পেপারসগুলো নিয়ে রেজিস্টার অফিসে আসে। অফিসার বলে, ওয়াশিং মেশিনে ধোয়ার কারণে পেপারসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই তাদেরকে নতুন পেপারস বানিয়ে দেওয়া হবে, আর এর জন্য প্রায় 1 মাস সময় লাগবে। তার এই বোকামির জন্য তার বাবা তাকে প্রচণ্ড মারধর করতে থাকে। এরপর আমরা দেখি ওয়েং তাকে ফোন করে একটা হসপিটালে আসতে বলে, যেখানে একটা ছোট বাচ্চা মারা গিয়েছে। ওয়েং তখন সেই মৃত মেয়েটির ফিউনারেল ইভেন্টের কাজটি নিতে চাচ্ছিল। তার সাথে সাথে সেখানে অন্যান্য ফিউনারেল ইভেন্টের লোকজনও ছিল। মেয়েটির বাবা তখন তাদেরকে বিরক্ত করতে বারণ করে। আর ওয়েং এর সাথে এই হসপিটালে শাও এসেছিল। শাও সানকে দেখে বলে, তার দাদিমাকে এক্ষুনি ফিরিয়ে দিতে হবে। শাওকে দেখে সানের মাথায় তখন একটা প্ল্যান চলে আসে। সে শাওকে বলে, আমার সাথে চলো, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি অবশ্যই তোমার দাদিমাকে ফিরিয়ে দিব। সে তখন শাওকে তার মেয়ে বানিয়ে নিয়ে সেই মৃত মেয়েটির পরিবারের কাছে আসে। সে তাদেরকে সান্ত্বনা দেয় আর বলে শাও হচ্ছে তার মেয়ে, আর যেহেতু তার একটি মেয়ে আছে তাই তাদের মেয়ে হারানোর কষ্ট সে অনুভব করতে পারছে। তো এই ধরনের ভুজুং ভাজুং বুঝিয়ে সে কাজটি নিয়ে নেয়। এরপর তারা মৃত মেয়েটিকে পোড়ানোর জন্য একটা জায়গায় যায়, আর জায়গাটিকে বলা হয় ক্রিমেটোরিয়াম। এই ক্রিমেটোরিয়াম মানে হচ্ছে লাশ পোড়ানোর ঘর। তো যাই হোক, সান শাওকে গাড়ির ভিতরে আটকে রেখে মৃত মেয়েটির কফিনটি নিয়ে ক্রিমেটোরিয়ামের দিকে যাচ্ছিল। কফিনটি দেখে তো শাও মনে করে যে এই কফিনের ভিতরেই হয়তো তার দাদিমা রয়েছে।
তাই সে তাদেরকে ফলো করতে করতে অন্য একটা ক্রিমেটোরিয়ামে চলে আসে। আর সেখানে গিয়ে সবাইকে বলে এই কফিনে তার দাদিমা রয়েছে। সেই লোকগুলো শাওকে ধরতে গেলে শাও একজনকে কামড় দিয়ে দেয় আর এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। আর এই কারণে সেই ক্রিমেটোরিয়ামের মালিক সানের সাথে অনেক রাগারাগি করে। এরপর আমরা শাওকে দেখি, শাও সানকে বলছে আমি ভেবেছিলাম ওই কফিনে আমার দাদিমা রয়েছে। সান শাওকে বলে তোমার দাদিমাকে পুড়িয়ে ফেলা হয়েছে, সে পুড়ে ধোঁয়া হয়ে উড়ে গেছে আর কখনোই সে ফিরে আসবে না। এটা শুনে শাও অনেক জোরে কান্না করতে শুরু করে। আর এই সিনটা দেখে আমিও খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, বাড়ি ফিরে তারা সবাই শাওকে বোঝাতে থাকে যে তোমার দাদিমা হয়তো ফিরে আসতে পারে, সে হয়তো এখন একটি তারায় পরিণত হয়েছে। এরপর রাতের বেলায় সানের ঘুম ভেঙে গেলে সে দেখে শাও বিছানায় নেই। শাও বাইরে বসে তার স্মার্ট ওয়াচ থেকে তার দাদিমার রেকর্ড করা ভয়েস শুনছিল আর আকাশের দিকে তাকিয়ে কান্না করছিল। এই সিনটা দেখে আমি আমার নিজের কান্না ধরে রাখতে পারিনি। আমার নিজের দাদিমার কথা খুব বেশি মনে পড়ছিল। তো যাই হোক, এটা দেখে সানও খুব ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালে সান দেখে শাও একটি বক্সের মধ্যে কালারিং করছে। আর এই বক্সটা ছিল একটা অ্যাশ বক্স, অর্থাৎ এই বক্সে মৃত মানুষের ছাই রাখা হয়। আর এইটা দেখে তো সান শাওয়ের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ ছাই রাখার এই বক্সটি তারা খুব স্পেশালভাবে বানিয়েছিল। এটাতে গতকালকের মৃত মেয়েটির ছাই রাখা হবে। এরপর শাও অনেক চেষ্টা করে ওরকমই আরেকটা বক্স ম্যানেজ করার, কিন্তু সে ম্যানেজ করতে পারে না। তাই সান বাধ্য হয়ে ওই বক্সটি সেই মৃত মেয়েটির বাবা মাকে দিতে যায়। সান তাদের কাছে ক্ষমা চায় আর বলে আমার মেয়ে বক্সটি কালার করে নষ্ট করে ফেলেছে। কিন্তু তারা তো সেই বক্সটি দেখে আরো ইমোশনাল হয়ে পড়ে, কারণ তাদের মেয়েও রং করতে অনেক পছন্দ করত। মহিলাটি তখন শাওকে জড়িয়ে ধরে এবং প্রচুর কান্না করতে থাকে এবং তারা শাওয়ের জন্য কিছু টাকাও দিয়ে যায়। এরপর আমরা দেখি শাও ওয়েন আর ইনের সাথে বসে চিপস খাচ্ছিল। ওয়েন বলে শাও হচ্ছে আমাদের লাকি স্টার, ও আসার পর থেকে আমাদের ভাগ্য খুলে গিয়েছে। সান তখন বলে শাও খুব ভালো একটি মেয়ে, কিন্তু যখন সে তার দাদিমার কথা জিজ্ঞেস করে তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। দেখা যায় শাও নিচে পড়ে থাকা চিপস কুড়িয়ে খাচ্ছিল। তখন সান তাকে কুড়িয়ে খেতে নিষেধ করে এবং তাকে বাবল গাম খেতে দেয় এবং সে নিজেও একটি মুখে দেয়। আর একটা মুখে দিয়ে সে বুঝতে পারে যে এটা বাবল গাম নয়, এগুলো আসলে প্লাস্টিকের ছোট ছোট বল, যেটা শাও অলরেডি খেয়ে ফেলেছে। তারা তখনই দ্রুত শাওকে নিয়ে হসপিটালে চলে আসে। ডাক্তার তাদেরকে জানায় যে 2-1 দিনের মধ্যেই বলটা মলত্যাগের মাধ্যমে বেরিয়ে আসবে। এরপর শাও যতবার টয়লেট করতে যায় ততবার তারা চপস্টিক নিয়ে সেই ওয়াশরুমের ভিতরে চলে যায় এবং সেই বলটা খুঁজতে থাকে এবং অবশেষে তারা বলটা খুঁজে পায়। সবাই তখন প্রচণ্ড খুশি হয়। আর তখনই শাওয়ের আঙ্কেল সানকে কল করে বলে শাওকে বাড়িতে ফিরে নিয়ে আসতে, কারণ তারা বাড়িতে চলে এসেছে। কিন্তু আমরা দেখি শাওয়ের আন্টি শাওকে দেখে মোটেই খুশি হয় না। সে শাওকে অনাথ রাস্তার মেয়ে বলছিল। এসব শুনে তো সানের মাথা গরম হয়ে যায়। সে শাওয়ের আন্টিকে মারতে যায়। তখন শাওয়ের আঙ্কেল সানকে বলে তোমরা শাওকে আরও কিছুদিন তোমাদের কাছেই রাখো। শাওয়ের আন্টির মেজাজ ঠান্ডা হলে শাওকে তখন নিয়ে আসবো। শাও তখন দৌড়ে সানের কাছে চলে যায়। বাড়ি ফেরার পথে ওয়েং সানকে বলে শাওয়ের খরচ বাবদ এতগুলো টাকা ওর আঙ্কেল আমাদেরকে দিতে চাইলো, কিন্তু তুমি টাকাগুলো ফিরিয়ে দিলে কেন? তখন সান বলে শাও এখন থেকে আমাদের পরিবারের একজন। এরপর তারা বাড়ি ফিরে দেখতে পায় সানের বাবা এবং বোন তাদের জন্য অপেক্ষা করছে। ক্রিমেটেরিয়ামের মালিক সানের বাবার কাছে বিচার দিয়েছিল, তাই সানের বাবা রেগে গিয়ে সানকে অনেক মারধর করে। শাও তখন তার সামনে এগিয়ে এসে বলে সবকিছুর জন্য আমি দায়ী, সানের কোনো দোষ নেই। তখন সানের বাবা সানকে বলে আমাদের এই ফ্যামিলি বিজনেসটা যদি ঠিকভাবে না চালাতে পারো তাহলে এই বিজনেস এবং দোকানটা আমরা বিক্রি করে দেব। এটা শুনে সান তাদের সাথে তর্ক করতে থাকে। সানের বাবা বলে এই বিজনেস থেকে 30 দিনের মধ্যে 3 লক্ষ টাকা উপার্জন করে দেখাও, তাহলে এই সমস্ত প্রপার্টি তোমার নামে লিখে দেয়া হবে। এরপর রাতের বেলা সানের এক্স গার্লফ্রেন্ড শিশি তার বিয়ের ছবি পাঠায়। সে তার নতুন বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। আর এটা দেখে সানের প্রচুর মন খারাপ হয় আর অ্যাক্সিডেন্টলি সে সোফা থেকে উল্টে পড়ে যায় আর সেভাবেই ফ্লোরে বসে থাকে। মানে সানের অবস্থা এখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়া দেবদাসের মতো। তো সানের এই অবস্থা দেখে শাওয়ের প্রচন্ড হাসি পায়। সে তার স্মার্ট ওয়াচ দিয়ে সানের এই অবস্থার একটি ছবি তুলে রাখে। পরদিন সকালে দেখা যায় সে সানের ফোন নাম্বারটি চেয়ে নিয়ে গত রাতের ওই ছবিটি সানকে পাঠায়।
আর এই ছবিটা নিয়ে ওয়েং এবং শাও তাকে নিয়ে খুব হাসাহাসি করে। এরপর দেখা যায় তারা তিনজন ব্রেকফাস্ট করছে। সান তখন খেয়াল করে যে শাও খুব দ্রুত খাবার খাচ্ছিল এবং তার খাবার নিচে পড়ে যাচ্ছিল, আর সে সেই খাবার নিচ থেকে কুড়িয়ে খাচ্ছিল। শাও বলে তার দাদিমা বলেছে নিচে খাবার পড়ে গেলে তাতে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে 3 সেকেন্ডের সময় লাগে, আর এই সময়ের মধ্যে খাবার কুড়িয়ে খাওয়া নিরাপদ। এসব শুনে সান অনেকটা রেগে যায় আর বলে তোমাকে আমার কিছু শর্ত মেনে চলতে হবে। প্রথম শর্ত হচ্ছে খাবার ধীরে ধীরে খেতে হবে। দ্বিতীয়ত খাবার নিচ থেকে কুড়িয়ে খেতে পারবে না, নিচে অনেক রোগ জীবাণু থাকে। তৃতীয়ত কথায় কথায় দাদিমার কথা বলবে না। শাও তখন তাকে কামড়ে দিতে নিলে সান বলে চতুর্থ শর্ত হচ্ছে কুকুরের মতো কামড়ানো বন্ধ করো। এটা শুনে শাও তাকে থুথু মেরে চলে যায়। আই থিঙ্ক ছোটবেলা সবাই এই কাজটা করতো। যাই হোক, কিছুক্ষণ পর শাও সানকে ফোন করে পার্কে চলে আসতে বলে। সে একজন বৃদ্ধ লোকের সাথে সানের পরিচয় করিয়ে দেয়। লোকটি হচ্ছে শাওয়ের দাদিমার বন্ধু। সে সানকে বলে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছা হলো আমি নিজ চোখে আমার ফিউনারেল দেখতে চাই, আর ফিউনারেলটা অবশ্যই রাজকীয় হতে হবে। তোমরা এর ব্যবস্থা করবে। সান তখন বলে আমরা শুধু মৃত মানুষের ফিউনারেল করে থাকি। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ওই বৃদ্ধ লোকটি ডেকে বলে ফিউনারেলের জন্য আমি 3 লক্ষ টাকা দিব। আর 3 লক্ষ টাকার কথা শুনে তারা রাজি হয়ে যায়। এরপর দেখা যায় তারা বৃদ্ধ লোকটির প্রি ফিউনারাল ইভেন্ট অ্যারেঞ্জ করে। তারা কান্নাকাটি করার জন্য ভাড়া করে লোক নিয়ে আসে। ওয়েং তাদেরকে বলে চিৎকার করে কান্না করতে হবে, তা না হলে কেউ পেমেন্ট পাবে না। এই সিনটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ। তো যাই হোক, হঠাৎ সেখানে সেই বৃদ্ধ লোকটির পরিবারের লোকরা চলে আসে, আর তারা সেখানে রেগে গিয়ে মারামারি শুরু করে দেয়। আর এক পর্যায়ে শাওয়ের লাঠিটা একজন লোক ভেঙে ফেলে। এর পরের সিনে আমরা দেখি তাদের সবাইকে পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। সানের গালে কাটার দাগটা দেখে শাও সেখানে থুথু লাগিয়ে দেয় আর বলে দাদিমা বলেছে ক্ষতস্থানে থুথু লাগালে তা জলদি সেরে ওঠে। এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাইরে সানের সাথে সেই বৃদ্ধ লোকটির দেখা হয়। সে সানকে বলে তোমার সত্যিটা জানা উচিত। যে 3 লক্ষ টাকা আমি তোমাকে দিয়েছিলাম সেটা ছিল শাওয়ের দাদিমার। সে শাওয়ের নামে এই টাকাগুলো ব্যাংকে রেখে গিয়েছিল। শাও আমাকে এসে বলল যে তুমি খুব বিপদে রয়েছো, তাই সে তার দাদিমার জমানো সমস্ত টাকাগুলো আমার মাধ্যমে তোমাকে দিতে চায়। শাওয়ের তো আপন বলতে কেউ নেই, তাই তুমি তাকে সবসময় আগলে রেখো। এরপর আমরা দেখি সানের বাবা এসে তার দোকানে ভাঙচুর করছে, কারণ ততক্ষণে তার বাবাও জেনে গিয়েছিল যে সান এই প্রি ফিউনারের মতো এরকম অদ্ভুত একটা কাণ্ড করেছে। যাই হোক, সে যখন সানকে মারতে যায় তখন শাও এগিয়ে এসে তার সামনে এসে দাঁড়ায় আর বলে এই আইডিয়াটা আমার ছিল, মারতে হয় আমাকে মারুন। সানের বাবা বলে ঠিকভাবে বিজনেসটা চালাতে না পারলে 1 মাসের মধ্যে এই দোকান ছেড়ে চলে যাবে। তখন সান তার বাবার সাথে ঝগড়া করতে শুরু করে, আর তখন তার বোন তাকে চড় মেরে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা সান শাওয়ের ভেঙে যাওয়া লাঠিটা জোড়া লাগিয়ে দেয়। দেখা যায় শাও কান্না করছে। শাও তাকে বলে আমি তোমাকে আবারও বিপদে ফেলে দিয়েছি, তাই না? সান বলে এতে তোমার কোনো দোষ নেই। শাও তখন তার বালিশের নিচ থেকে তার স্মার্ট ওয়াচটি বের করে সানকে দিয়ে বলে আমার ঘড়িটিও ভেঙে গিয়েছে, তুমি কি এটাকেও সারাতে পারবে? সান তখন শাওয়ের কাছে কিছুদিন সময় চেয়ে নেয়, আর সে মার্কার দিয়ে শাওয়ের হাতে একটি ঘড়ি এঁকে দিয়ে বলে তোমার ঘড়িটি সারানোর আগ পর্যন্ত আপাতত এই ঘড়িটি পরে থাকো। পরদিন সকালে সান রিয়েলাইজ করে যে শাওয়ের স্কুলে যাওয়ার বয়স হয়েছে, তাকে স্কুলে ভর্তি করতে হবে। তাই সে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য শাওয়ের আঙ্কেলের কাছে যায়। তার আঙ্কেল তখন জানায় যে তার পক্ষে শাওয়ের দায়িত্ব নেওয়া সম্ভব হবে না, আর শাওয়ের আপন বলতে তো আর কেউ নেই। তাই তুমি একটা কাজ করতে পারো, তুমি চাইলে শাওকে দত্তক নিতে পারো। সান এই কথাতে রাজি হয়ে যায়, আর তখনই সে সাথে সাথে শাওয়ের আঙ্কেলকে নিয়ে অ্যাডপশন সেন্টারে চলে যায়। কিন্তু সান শাওকে অ্যাডপ্ট করতে পারে না, কারণ সে আনম্যারিড। কোনো ব্যক্তি যদি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে চায় তাহলে অবশ্যই তাকে ম্যারিড হতে হবে। সান তখন তার অ্যাসিস্ট্যান্ট ইং এর কাছে যায় আর গিয়ে বলে যে সে শাওকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে হলে তাকে ম্যারিড হতে হয়, আর তাই ইংকে বিয়ে করা ছাড়া এখন সানের কাছে কোনো উপায় নেই। তখনই সেখানে ইং এর ওয়াশরুম থেকে ওয়েং বেরিয়ে আসে, আর ওয়েংকে এই অবস্থায় দেখে তো সান একদম হা হয়ে যায়। তখন তারা সানকে বলে যে কয়েকদিন আগেই তারা বিয়ে করে নিয়েছে। সান তখন ওদের দুজনকে বলে শাওকে অ্যাডপ্ট করতে, আর সে ওদের দুজনের মাধ্যমেই শাওকে অ্যাডপ্ট করে নেয়। এরপর তারা শাওকে স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু শাও তো স্কুলে যেতেই চাইছিল না। তাই সান তাকে জোর করে কাঁধে তুলে নিয়ে স্কুলে রেখে আসে।
এরপর দেখা যায় সান শাওয়ের স্মার্ট ওয়াচটি রিপেয়ার করতে গিয়েছে, কিন্তু তারা এই স্মার্ট ওয়াচটি রিপেয়ার করতে ব্যর্থ হয়। তাই সান শাওকে একটি নতুন স্মার্ট ওয়াচ গিফট করে। শাও তখন সানকে বলে যে সে নতুন স্মার্ট ওয়াচ চায় না, সে শুধু তার দাদিমার ভয়েস শুনতে চায়। সান তখন শাওকে প্রমিস করে আর বলে যেভাবেই হোক শাও আবারও তার দাদিমার ভয়েস শুনতে পাবে। কিছুক্ষণ পর সানের এক্স গার্লফ্রেন্ড শিশি তার দোকানে আসে। সে বলে তার হাজবেন্ড একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তার হাজবেন্ড সমস্ত শরীর বিকৃত হয়ে গিয়েছে। তাই সে সানকে রিকোয়েস্ট করে যে তার হাজবেন্ডের বডি ফিউনারেলের জন্য প্রস্তুত করে দিতে। অন্যান্য ফিউনারেল এজেন্সিগুলো অনেক বেশি টাকা চাইছে এটার জন্য, যেটা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু সান তার কোনো কথাই শোনে না। সান তাকে সাহায্য না করে সেখান থেকে চলে যেতে বলে। শাও তখন শিশিকে দেখে বলে, আমি তোমার ছবি সানের ফোনে দেখেছি, তোমার ছবি দেখে সান প্রতি রাতে কান্না করে। এটা শুনে শিশি আবারও সানের কাছে যায় এবং তার ভুলের জন্য সানের কাছে ক্ষমা চায়। তখন সান তাকে মাফ করে দেয় এবং বলে বিকৃত বডিকে ফিউনারেলের জন্য রেডি করা আমার একার পক্ষে সম্ভব নয়, এর জন্য আমার বাবার সাহায্যের প্রয়োজন, কিন্তু তার সাথে আমার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। শাও তখন বলে তোমার বাবাকে আমি ভয় পাই না, তার কাছে আমি তোমাকে নিয়ে যাব। তখন শাও সানকে টানতে টানতে তার বাবার কাছে নিয়ে যায়। সে সানের বাবার কাছে গিয়ে বলে তোমার ছেলে তোমার সাথে কথা বলতে চায়, তুমি তার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে, তার সাথে ঝগড়া করবে না। সানের বাবা তখন বলে তুমি যদি আমাকে দাদু বলে ডাকো তাহলে আমি তোমার কথা শুনবো। তখন শাও অনেক জোরে জোরে সানের বাবাকে দাদু বলতে থাকে। সান এরপর তার বাবার সাথে কথা বলে তার বাবাকে রাজি করিয়ে নেয় এবং তারা দুজন সেখানে অনেক ভালো কিছুটা সময় কাটায়। এরপর দেখা যায় সানের বাবা সানকে শিখিয়ে দিচ্ছে কিভাবে বিকৃত বডিকে ফিউনারেলের জন্য প্রস্তুত করা হয়। তো কয়েক ঘন্টা চেষ্টার পর তারা সফলভাবে কাজটি করে ফেলে। তখন হঠাৎ করে সানের বাবা অজ্ঞান হয়ে যায়, কারণ সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। আর এটা জানতে পেরে তার বোন তার উপর প্রচণ্ড রাগারাগি করছিল। তখনই শাওয়ের স্কুল থেকে ফোন আসে, তাকে এখনই স্কুলে ডেকে পাঠানো হয়েছে। স্কুলে এসে সে জানতে পারে যে শাও অনেকের সাথে খারাপ ব্যবহার করেছে, আর এই কারণে সে শাওয়ের হয়ে সেখানে সবার কাছে মাফ চেয়ে নেয়। এরপর দেখা যায় সানের বাবা তাকে বলে তোমার বড় ভাই আমাদের বিজনেসের জন্য প্রাণ হারিয়েছেন। সে একটি ছোট বাচ্চার মৃতদেহ লেক থেকে উদ্ধার করতে গিয়ে নিজেই মারা যায় এবং আমি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছি আমাদের এই বিজনেসটা দাঁড় করানোর জন্য। আজকের পর থেকে আমাদের সমস্ত প্রপার্টির মালিক তুমি। এরপর সান পুরোদমে তার কাজ চালিয়ে যায় আর সবাই তার কাজ দেখে অ্যাপ্রিসিয়েটও করে। এরপর আমরা দেখি সান অনেক বড় একটি সফটওয়্যার কোম্পানিতে এসেছে শাওয়ের স্মার্ট ওয়াচটি ঠিক করার জন্য। তবে তারা স্মার্ট ওয়াচটি ঠিক করতে না পারলেও শাওয়ের দাদিমার ভয়েস রেকর্ডগুলো রিকভার করতে পেরেছে। এরপর তারা সবাই মিলে শাওয়ের বার্থডে সেলিব্রেট করছিল। সেখানে সান শাওকে একটি ডল উপহার দেয়। সেই ডলটির লেজে একটি বাটন ছিল। বাটনটি প্রেস করতেই সেই ডলের ভেতর থেকে তার দাদিমার আওয়াজ শোনা যায় তার দাদিমা তাকে বার্থডে উইশ করছে। এটা শুনে শাও অনেক ইমোশনাল হয়ে কান্না করতে থাকে, আর তার সাথে অনেক দিন পর দাদিমার ভয়েস রেকর্ড শুনতে পেরে শাও খুশি হয়ে সানকে জড়িয়ে ধরে। পরের দিন সান শাওকে স্কুলে পৌঁছে দেয়। স্কুলের গেটে শাওয়ের আঙ্কেলের সাথে একজন মহিলাকে দেখা যায়। এই মহিলাটির নাম হচ্ছে ফেই, আর এই ফেই হলো শাওয়ের মা। এটা শুনে সান অনেকটা অবাক হয়ে বলে আপনি তো বলেছিলেন শাওয়ের মা মারা গিয়েছে। তখন ফেই সানকে বলে আমি পরিস্থিতির কারণে বাধ্য হয়েছিলাম শাওকে তার দাদিমার কাছে রেখে যেতে। শাও সত্যি আমার মেয়ে, কিন্তু তার কথা সান মোটেই বিশ্বাস করছিল না। ফেই তখন বলে শাওয়ের বাঁ পায়ে ডায়মন্ড আকৃতির একটা দাগ রয়েছে, এছাড়াও শাওকে পেতে আমি ডিএনএ টেস্ট করতেও রাজি। কিন্তু সান তার কোনো কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যায়। বিকেলে সে শাওয়ের চুল বেঁধে দিচ্ছিল। সে তখন শাওকে জিজ্ঞেস করে তুমি কখনো তোমার বাবা মাকে দেখেছ? শাও বলে দিদা বলেছে আমার কোনো বাবা মা নেই। তখন সান দেখতে পায় শাওয়ের চুলের ক্লিপটি ফ্লোরে পড়ে রয়েছে, আর সেটা তুলতে গিয়ে সে দেখে শাওয়ের বাঁ পায়ে একটি ডায়মন্ড আকৃতির দাগ রয়েছে। আর এটা দেখে সানের মনে হয় যে সেই ফেই নামের মেয়েটি সত্যিই হয়তো শাওয়ের মা। এরপর বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে ফেই তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সে সানকে বলে তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিতে। এটা শুনে সান অনেক রেগে যায় আর বলে এতদিন তুমি কোথায় ছিলে যখন তার দাদিমা মারা গিয়েছিল, যখন তার দেখভাল করার মতো কেউ ছিল না, কেউ এগিয়ে আসেনি, যখন তার আন্টি তাকে ঘরে জায়গা দেয়নি। এখন তার দেখাশোনা করার জন্য আমরা রয়েছি। সে নিশ্চিন্তে থাকার মতো একটি জায়গা পেয়েছে, এটাই হচ্ছে তার বাড়ি।
তার বাড়ি থেকে কেউ তাকে নিয়ে যেতে পারবে না। তখন ফেই তার কাছে ক্ষমা চায় এবং নিজেকে মারতে শুরু করে আর বলে হাই স্কুলে পড়ার সময় একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পর ছেলেটি আমাকে ফেলে চলে যায়। এরপর শাওকে তার দাদিমার কাছে রেখে আমি কাজের উদ্দেশ্যে অন্য দেশে যাই, কিন্তু দুর্ঘটনাবশত পুলিশ আমাকে আটক করে ফেলে। এত বছর আমি জেলখানায় কাটিয়েছি, কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। সবাই ভেবে নিয়েছে আমি হয়তো মারা গিয়েছি। এসব বলে সে প্রচুর কান্নাকাটি করতে করতে সানের কাছে তার মেয়েকে ফেরত চায়। সান তখন বলে এই সিদ্ধান্ত গ্রহণ করতে আমার 3 দিন সময় লাগবে। পরদিন খাবার টেবিলে সবাই বসে যখন খাবার খাচ্ছিল, তখন শাও সানকে বলে তোমাকে দেখে মোটেই খুশি মনে হচ্ছে না। সান তখন ফেক স্মাইল করতে থাকে আর তার খাবার নিচে পড়ে গেলে সে সেটা কুড়িয়ে খেয়ে বলে তোমার দাদিমা ঠিকই বলেছে, খাবার কুড়িয়ে খেলে কোনো প্রবলেম হবে না, কারণ প্রত্যেকটা খাবারের দানাই মূল্যবান এবং কষ্টার্জিত। শাও বলে আগামীকাল তার স্কুলে একটি অনুষ্ঠান হবে যেখানে বাচ্চাদের গার্ডিয়ানকে যেতে হবে। ওয়েন এবং ইং তার সাথে যেতে চাইলে শাও বলে সে সানকে নিয়ে যাবে। এরপর আমরা দেখি সান শাওকে নিয়ে স্কুলে এসেছে, সেখানে গার্ডিয়ানরা পারফর্ম করছে আর সানের পারফরমেন্স দেখে তো শাও হেসে কুটি কুটি। এরপর দৌড় প্রতিযোগিতায় তারা প্রথম হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাচ্চারা তার বাবা মায়ের ছবি আঁকে, কিন্তু শাও সানের ছবি আঁকে। সে সানের কানে কানে বলে তুমি মিথ্যা বলেছিলে, আমি জানি দাদিমা আর কখনোই ফিরে আসবে না, কিন্তু এখন আমার আর মন খারাপ হয় না, কারণ এখন আমার বাবা আছে। সানের প্রতি শাওয়ের এই ভালোবাসা দেখে সে কিছুতেই নিজের কান্না আটকে রাখতে পারে না। বাড়ি ফিরে সান শাওয়ের চুল বেঁধে দিচ্ছিল আর বলে শাও তুমি কি বড় হয়ে আমাকে ভুলে যাবে? শাও বলে আমার বাবার নাম সান, বাড়ির নাম আপস্কাই, রোড নাম্বার 73, ইউহুয়া ডিস্ট্রিক্ট, ইয়ানজিং সিটি। তোমার অ্যাড্রেস আমার মুখস্থ, আমি তোমাকে কখনোই ভুলবো না। এটা বলে সে সানের গালে একটা কিস করে আর সান আবারও ইমোশনাল হয়ে পড়ে। রাতের বেলা ফেই শাওকে নিতে আসে। সান শাওকে গাড়িতে উঠিয়ে দিয়ে শাওয়ের প্রয়োজনীয় সকল জিনিসপত্র দিয়ে তাকে বুঝিয়ে দেয় আর বলে এখানে তার জামা কাপড় এবং কিছু স্ন্যাক্স রয়েছে, এগুলো শাওয়ের খুব পছন্দের। আর তার কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই ডলটা। এর ভেতরে তার দাদিমার ভয়েস রেকর্ড রয়েছে। সে পানি পান করতে মোটেও পছন্দ করে না, তাকে বারবার মনে করিয়ে দিতে হয় এবং সে খুব দ্রুত খাবার খায়, নিচে পড়ে গেলে তা কুড়িয়ে খেয়ে নেয়। এইসব বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে এবং আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি শাওকে কখনো কষ্ট দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো আর আবারও জেলে চলে যাব। এইসব বলে সে ফেইকে চলে যেতে বলে। ফেই গাড়িতে উঠে বসলে সান আবারও দৌড়ে গাড়ির কাছে গিয়ে গাড়ির জানালায় নক করে আর সে ফেইকে কিছু টাকা দেয়, কিন্তু ফেই টাকাগুলো নিতে চাইছিল না। তখনই শাওয়ের ঘুম ভেঙে যায়। শাও বলে আমি কোথায়, এই মহিলাটি কে? ফেই বলে আমি তোমার মা। শাও বলে আমার কোনো বাবা মা নেই। তখন সান বলে এই মহিলাটি সত্যিই তোমার মা, উনি তোমাকে তোমার বাড়ি নিয়ে যাবে। এটা শুনে শাও প্রচুর কান্না শুরু করে, সে কিছুতেই ফেইয়ের সাথে যেতে চাচ্ছিল না। তখন ফেই বলে দয়া করে আমাদেরকে যেতে দিন। এটা বলে সে শাওকে নিয়ে চলে যাচ্ছিল। শাও গাড়ির পেছন থেকে সানকে চিৎকার করে ডাকতে থাকে আর তার ডাক শুনে সান আর থাকতে পারে না, সে দৌড়ে যায় গাড়ির পেছনে, কিন্তু ততক্ষণে গাড়ি চলে গিয়েছে। সান তখন বুঝতে পারে ছোট্ট মেয়েটিকে সে কতটুকু ভালোবেসে ফেলেছে। পরের দিন ওয়েং এবং ইন সানের সাথে চিল্লাচিল্লি করতে থাকে, বলে আমাদেরকে জিজ্ঞাসা না করে তুমি কিভাবে পারলে শাওকে তার হাতে তুলে দিতে? এই জন্যই তোমার বাবা এবং বোন তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমার ভালোবাসার মানুষটিও অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। আর তখনই সানের বোন কল করে জানায় তার বাবা মারা গিয়েছে। এটা শুনে সান প্রচন্ড কষ্টে চিৎকার করে কান্না করতে শুরু করে। এরপর আমরা দেখি সানের বাবা সানের জন্য একটি চিঠি রেখে গিয়েছে। চিঠিতে সে বলেছে তার ফিউনারেলটা যেন সান নিজ হাতে করে এবং অবশ্যই যাতে স্বল্প খরচে করা হয় এবং তার অস্থি বিসর্জনটা যেন অন্যরকম হয়। এই ব্যাপারটা সান তার বোনকে বললে সানের বোন বলে বাবার অস্থি আমার কাছেই থাকবে, তোমার কোনো বিশ্বাস নেই, এগুলো নিয়ে তুমি আবারও হয়তো এক গন্ডগোল পাকাবে। সান তখন তার বোনের কাছ থেকে তার বাবার অস্থি ছিনিয়ে নিয়ে দৌড়ে সমুদ্রের বিচে চলে আসে, তার সাথে ওয়েং এবং ইনো ছিল। সান তখন আতশবাজির মাধ্যমে তার বাবার ছাইগুলো সমুদ্রে বিসর্জন করে দেয়। তখন ফেই তাকে কল করে জানায় যে শাওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর দ্রুত সে ফেইকে সাথে নিয়ে শাওকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও শাওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সান তখন সবাইকে নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। হঠাৎ সে শাওয়ের গলার আওয়াজ পায়, শাও সানকে চিৎকার করে ডাকছে। সান তখন দৌড়ে শাওয়ের কাছে যায় আর রেগে গিয়ে বলে মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে আসলে কেন? কেউ যদি তোমাকে কিডন্যাপ করতো, যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো, অথবা যদি তুমি হারিয়ে যেতে তাহলে কি করতে, কি হতো ভেবেছো?
শাও তখন বলতে শুরু করে, আমার বাবার নাম সান, বাড়ির নাম আপস্কাই, ইউহুয়া ডিস্ট্রিক্ট, ইয়ানজিং সিটি। তোমার অ্যাড্রেস আমার মুখস্থ, আমি ওর সাথে থাকতে চাই না, কারণ তুমিই আমার বাবা। এটা শুনে সান অনেক ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি প্রমিস করছি আর কখনো তোমাকে আলাদা হতে দিব না। কিছু সম্পর্ক আসলে রক্তের সম্পর্কের চেয়েও অনেক বড় হয়। তো ফেই এগুলো দেখে দূরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। পরের দিন ফেই শাওয়ের সমস্ত জিনিসপত্র সানকে দিয়ে যায়। সান বলে, তোমার কি আমার ফিউনারেল বিজনেসটা নিয়ে কোনো প্রবলেম আছে? এটা বললে সান ফেইকে বিয়ের জন্য প্রপোজ করে, আর ফেইও খুশি হয়ে যায়। এরপর গল্পের শেষ দৃশ্য দেখানো হয়, তারা সবাই একসাথে আকাশের পানে চেয়ে রয়েছে। সবাই সবার হারিয়ে ফেলা মানুষগুলোকে তারার মাঝে খুঁজে বেড়াচ্ছে। আর এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গল্পকথনের পাশেই থেকো। ধন্যবাদ।